নতুনের হাত ধরে নাচলো ভোর, দেখে জ্বলে উঠল কমলিনী। বিয়ে বাড়িতে ভয়ঙ্কর জ্বর। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো তৃষানুকে বরণ করতে ব্যস্ত কমলিনী। চারদিকে উৎসবের আমেজ, হাসি, আনন্দ, উল্লাস, সবাই হই হুল্লোড় করছে। আর সেই মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত নতুন। সে একের পর এক ছবি তুলছে, ভিডিও করছে, যে কোনো মুহূর্তে যেন মিস না হয়। কমলিনী ভালোবেসে কৃষাণুকে মিষ্টি খাওয়াতে এগিয়ে যায়, কিন্তু কৃষাণু একটু লজ্জা পেয়ে বলে, না না, আমি মিষ্টি খাবো না। তখন কমলিনী বলে, একটু খাও, কিচ্ছু হবে না। কিন্তু কৃষাণু কিছুতেই মিষ্টি খেতে চাচ্ছে না, কমলিনীর সঙ্গে মজা করছে। অন্যদিকে দাঁড়িয়ে আছে রেশমি আর বর্ষা। রেশমি চাপা গলায় বলে, কি গো বর্ষা, কখন কাজটা করবে? অনন্যা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি কাজ রেশমি বৌদি? রেশমি তখন রহস্যময় ভঙ্গিতে বলে, তোমাকে তো বলেছি। এদিকে একটু দূরে দাঁড়িয়ে সব শুনছে ভোর। বর্ষা তখন ধমক দিয়ে বলে, চুপ করো, সময় তো সব হবে, তোমরা ভেবো না। তখন অনন্যা কারো গলায় বলে, তুমি যদি কাজটা করতে না পারো বর্ষা, তাহলে আমার ছেলের আত্মা না কখনোই শান্তি পাবে না। আমার ছেলের মৃত্যুর জন্য মিঠিই দেয়, মিঠির জন্যই আমার ছেলে আজ বেঁচে নেই। আর সেই মিঠি এখন অন্য একজনকে বিয়ে করে সুখে সংসার করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। রেশমি তখন অনন্যাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে আবার আনন্দের পরিবেশ ফিরে আসা যাক। কৃষাণু যখন মিষ্টি খেতে চাচ্ছিল না, তখন সবাই হাসতে হাসতে বলে, জানেন দিদি, ও তো ডাক্তার, তাই মিষ্টি খেতে চায় না। কৃষাণু মজা ছলে বলে, আন্টি একটু খাওয়ান, না হলে যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু আমার পেশেন্ট কমে যাবে। তার এই কথায় চারিদিকে যেন হাসিতে ফেটে পড়ে। কমলিনী জোর করে একটুখানি মিষ্টি খাইয়ে দেয় তাকে। নতুন সবকিছু ভিডিও করছে। তখন নয়নদীপ বলে ওঠে, এই কৃষাণু ভাই, এদিকে তাকাও, না হলে তো শুধু মিষ্টিটাই উঠবে, বরের মুখটা উঠবে না। আবার হাসিরুল ওঠে। বুবলাই বলে, আজ কিন্তু মেয়ে পক্ষ বনাম ছেলে পক্ষ প্রতিযোগিতা হবে। আমার বোন তো একেবারে হালকা পাতলা, আমরা একবারে বিয়ের পিড়িতে তুলে ফেলতে পারবো। ছেলে পক্ষের একজন সঙ্গে সঙ্গে বলে, কেন, আমরা কি ঘাস খেয়ে এসেছি নাকি, আমরাও তুলব। পরিবেশটা তখন একেবারে জমজমাট হয়ে ওঠে। নতুন বলে, ঠিক আছে, এবার কৃষাণুকে ভেতরে নিয়ে যাও। ঠিক তখনই অয়নদীপ মজা করে বলে, নতুনদা, ওদের বিয়ে দেখে না আমার নিজেরও বিয়ের কথা মনে পড়ছে। কুর্চি আর আমার বিয়েটা যদি আবার নতুন করে হয় তাহলে কেমন হয়? কুর্চি তখন চোখ রাঙিয়ে বলে, মানে কি বলতে চাচ্ছ তুমি? অয়নদীপ হেসে বলে, আমরা তো 20 বছর একসঙ্গে ছিলাম না। কুর্চি তখন রেগে গিয়ে বলে, সবাইকে জানাতে হবে নাকি সেটা? একটা মাইক্রোফোন এনে দেবো, চিৎকার করে বলবে। চারিদিকে তখন আবার হাসি আনন্দে মেতে ওঠে। লক্ষ্মীমণি দেবী তখন শান্ত সুরে বলে, কুর্চিমা, আজ শুভ দিন, ঝগড়া করিস না। এদিক থেকে তখন আবার কমলিনীর মা বলে উঠে, নিজেই বলছে ঝগড়া করিস না, অথচ নিজের মেয়েকে বিয়ের পর স্বামীর বাড়ি যেতে দেয়নি, সেটা কি আর আমরা জানি না? বড় বড় কথা বলা খুব সহজ। কুর্চির মা গলা উঁচু করে বলে, দেখুন, একদম আমার সামনে ঝগড়া করবেন না। আমি কি আমার মেয়েকে আটকে রেখেছি? এসব কথাকে আজকে দিনে বলতে হবে? চারপাশে একটা অস্বস্তির পরিবেশ নেমে আসে। ঠিক সেই মুহূর্তে অয়নদীপ পরিবেশ হালকা করার জন্য একটি গান শুরু করে দেয়। গান গাইতে গাইতে নাচতে শুরু করে। তার সঙ্গে তাল মিলিয়ে হাসি ঠাটে মেতে ওঠে সবাই। একটু আগের উত্তপ্ত পরিবেশ যেন ধীরে ধীরে আবার গলে যেতে শুরু করে। বরঠাম্মি তখন লক্ষ্মীমণিকে কানে কানে বলে, তুই না পারিস বটে, এসব কথা এখন কেউ বলে নাকি? লক্ষ্মীমণির মুখ গম্ভীর। তিনি রাগ সামলে বলেন, আমি বলবো না, আমাকে খোঁচা দিয়ে কথা বলবে আর আমি চুপ করে থাকবো? আমি নাকি মেয়েকে জামাই বাড়ি পাঠাইনি? সে জানে নাকি পুরো ঘটনা? আমার মেয়ের শ্বশুরবাড়ি আর ওদের শ্বশুরবাড়ি এক নাকি? কত ঝামেলা পোহাতে হয়েছে সেটা কেউ জানে? কমলিনীর মা তখন প্রতিবাদ করে বলে, দেখেছো দেখেছো কি বলছে? বড় ঠাম্মির সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলে, চুপ কর তোরা, শুভদিনে এসব কথা না বলতে হয় না। প্রশ্ন এসে মাকে থামিয়ে দেয়, থাক না মা, আজকে ঝগড়া করো না। অন্যদিকে অন্য এক কোণে জমেছে আরেক ঝড়। রেশমি বলতে থাকে, দেখো, আমার শাশুড়িটা আবার রেগে গিয়েছে। অনন্যা বর্ষার দিকে তাকিয়ে বলে, বর্ষা কাজটা কখন করবে বলো তো? বর্ষা তখন হালকা এসে বলে, আমার উপর কি আপনাদের ভরসা নেই নাকি? আমি এই কাজটি কি করতে পারবো না? রেশমি তখন বলে, না না, তোমার উপর তো ভরসা আছে, তুমি না থাকলে আমরা কি করে পারবো? বর্ষার চোখে তখন এক অদ্ভুত আগুন। সে ধীরে ধীরে বলে, আগে বিয়েটা হোক, বাসরটাও মিটে যাক, তারপর দেখো কিভাবে ওর সংসারটার 12টা বাজায়। মিঠিও তো আমাকে কম জ্বালেনি, কম অপমান করেনি। আমি কি ছেড়ে দিব? একদম না। আমি এমন আগুন ধরাবো, সারা জীবন সেই আগুনে পুড়বে। রেশমি উত্তেজিত হয়ে বলে ওঠে, হ্যাঁ বর্ষা, সেটাই করো। বর্ষা তখন বলে, আমার কাছে প্রমাণ আছে, রিপোর্ট আছে, সেখানে স্পষ্ট লেখা সে প্রেগনেন্ট ছিল, কোনো অসুখ ছিল না। তাহলে সত্যিটা লোকে মানুষকে ঠকাবে কেন? আমি সব ফাঁস করে দিব, তারপর দেখি ও কিভাবে সুখে থাকে। তার চোখে একটা প্রতিশোধের ঝিলিক ফুটে ওঠে। আমার শাশুড়ি আলমারি থেকে সব শুয়ে রেখেছে, বিয়ে হয়ে যাক, তারপরে তুলে দেব সবার সামনে। অনন্যা গম্ভীর গলায় বলে, আমি চাই না ও সুখে থাকুক। বর্ষা তখন বলে, ও সুখে থাকবে না, আমি থাকতে দিব না। এদিকে আবার মঞ্চের দিকে বর্ষা এগিয়ে এসে বলে, চলুন জামাইকে ভিতরে নিয়ে যাই, একটু বসো। কিন্তু বাবিল বলে ওঠে, না না, আগে নাচ হবে।
যা শুনে কুর্চি অবাক হয়ে যায়। সবাই একসঙ্গে নাচ করবে? অয়নদীপ হেসে বলে, হ্যাঁ আজ সবাই একসঙ্গে নাচ করব। বর ঠাম্মি মৃদু এসে বলে, আগে বিয়েটা হোক, তারপর যত খুশি নাচ করিস। হাসি ঠাট্টার মাঝে অয়নদীপ আবারও পুরনো প্রসঙ্গ তুলে, কুর্চি আমাদের বিয়েটা আবার করলে কেমন হয়? কুর্চি লজ্জায় রাগ মেশানো গলায় বলে, এসব না, একদম বলবে না। অয়নদীপ আবেগ নিয়ে বলে, আমার ইচ্ছে করে আবার 7 পাক ঘুরি, আবার সিঁদুর পরাই। এই বলে সে কুর্চির হাত ধরে নাচতে শুরু করে। সবাই হাততালি দিতে থাকে। অন্যদিকে ডাবলু আর সুলক্ষণা নিজেদের মধ্যে ভালোবাসার অতীতের গল্পে মেতে ওঠে। 20 বছরের বিচ্ছেদের গল্প, সন্দেহ, ভুল বুঝাবুঝি, কিন্তু ভালোবাসা কমেনি এখনো। এই আবেগঘন মুহূর্তের মধ্যে ঘটে যায় আরেকটি ঘটনা। অয়নদীপ হঠাৎ বলে ওঠে, নতুনদা নাচতে চলুন। নতুন একটু লজ্জা পায়, কিন্তু ঠিক তখনই ভোর এসে হাত ধরে বলে, চলুন না স্বতন্ত্রতা নাচি। সবার সামনে বোন নতুনের হাত ধরে নাচতে শুরু করে দেয়। চারিদিকে হাততালি, উল্লাস। কিন্তু এই দৃশ্য দেখে কমলিনীর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার চোখ স্পষ্ট রাগ, কষ্ট, অপমান। প্রসন্ন অবাক হয়ে তাকিয়ে থাকে। অনন্যা রেশমি দূর থেকে দাঁড়িয়ে হাসতে থাকে। অনন্যা বলে, দেখেছ কমলিনী সংসার এবার ভাঙবো বলে। রেশমি তখন বলে, মেয়েটা সুন্দর, শিক্ষিত, নতুনটা দুর্বল হয়ে যাচ্ছে মনে হয়। অনন্যা তখন বলে, ভাঙুক না, আমার দেহের জন্য এমন মেয়েই তো চাইতাম। ঠিক তখন নতুন নাচ থামিয়ে কমলিনীর দিকে আসে। হাত ধরে টানতে গেলে কমলিনী এক ঝাটকা মেরে ফেলে দেয়। বলছে, আমাকে টানছো কেন? যা কখনো হয়নি সেটা কি এখন হবে? তুমি তো নাচছিলে, নাচ করো না, সেটাই করো গিয়ে। আমি তো বাধা দিইনি, হঠাৎ আমার হাত ধরে টানাটানি কেন করছো? যা শুনে নতুন অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে একটু কষ্ট পায়। ঠিক তখন ওইখানে ভোর এসে বলে, এই স্বতন্ত্রদা, নাচের মাঝখান থেকে চলে এলে কেন? কমলিনী তখন বলে, হ্যাঁ যাও না, নাচ করো। তোমার তো এখন আর ব্যথা নেই তাই না? পেন কিলার খেয়েছো তাই না? একদম সুস্থ হয়ে গেছো মনে হচ্ছে। বর তখন বলে, হ্যাঁ এখন আর ব্যথা করছে না। কমলিনী তখন বলে, তাই তো মনে হচ্ছে, না হলে স্টেজের মাঝখানে এভাবে অন্যজনকে ধরে নাচতে পারতে। এটা বলে সে বুক ফিরিয়ে নেয়। তখন অবাক হয়ে বোর তাকিয়ে থাকে কমলিনীর দিকে। এদিকে নতুনও অবাক হয়ে যায় কমলিনীর কথা শুনে। কমলিনী আরো বলতে থাকে, আসলে আমি তো নাচ জানি না, তাই আমার নাচ করার কোনো দরকার নেই, তোমরা যাও, তোমরা নাচ করো। কিন্তু তার কণ্ঠে একটা অভিমান স্পষ্টই রয়েছে। ঠিক তখনই রেশমি এসে হাজির, মুখে একটা কৌতূহলী হাসি। রেশমি বলতে থাকে, কি গো, নাচ রেখে চলে এলো কেন নতুনদা? তোমাকে কি দারুণ লাগছিল, কি সুন্দর নাচ করছিলে। অনন্যার সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তখন অনন্যাও বলে, হ্যাঁ তাই তো। নতুন কি হলো, নাচ থামালে কেন? নাকি বউ বকেছে, বউ বারণ করেছে? এই কথাতে কমলিনী অনেক রাগান্বিত হয়ে যায়। সে সোজা অনন্যার দিকে তাকিয়ে বলে, অনন্যা বৌদি, তুমি কি করে ভাবলে আমি তোমার দেওরকে বকেছি? আমি কেন বকবো? উল্টো তোমার দেওরই তো আমার হাত ধরে টানাটানি করছিল নাচ করার জন্য। আমি শুধু বলেছি আমি নাচ করতে জানি না। এখানে আমি কাকে বকলাম? সব ব্যাপারে কথা বলতে হবে, সব কিছু নিয়ে মন্তব্য করতে হবে, এসব না একদম আর ভালো লাগে না। এই কথাতে অনন্যার মুখ একদম চুপ হয়ে যায়। ঠিক তখনই মিঠি আর কিষাণুকে নিয়ে আসে স্টেজে। চারদিকে আবারও হাততালি। মিঠি আর কিষাণু একসঙ্গে নাচ শুরু করে দেয়। বড় ঠাম্মি খুশিতে বলে, যাক সবাই আনন্দ করছে, এটাই তো চাই। কিন্তু ঠাম্মি হঠাৎ চোখ কুচকে বলে ওঠে, দেখো তো ওই বুড়ো মানুষটা কিভাবে নাচ করছে, ধেই ধেই করে। আবার বলছে সে নাকি নাচতে পারে না। কমলের মা সঙ্গে সঙ্গে জবাব দেয়, বলছে তাতে কি হয়েছে, আমি আমার বরের সঙ্গে নাচ করছি, অন্য কারোর সঙ্গে তো নয়। তখন ঠাম্মি মুচকে এসে বলে, হ্যাঁ দেখছি তো তাই, এই বয়সেও শখ কম নয়। বড় ঠাম্মি তখন লক্ষ্মীকে ধমক দেয়, বলছে তুই চুপ কর, সবসময় এসব কথা বলার কি আছে। তখন সবাই হেসে ওঠে। পরিবেশ আবারও হালকা হয়ে যায়। কিছুক্ষণ পর নতুন কিষাণুকে স্টেজের মাঝখানে নিয়ে এসে বলে, এবার অনেক হয়েছে, এবার থামো, না হলে লগ্ন পেরিয়ে যাবে। তারপর নতুন কিষাণুর বাবার দিকে তাকিয়ে বলে, আপনি অনুমতি দিলে এবার ছেলেকে নিয়ে মণ্ডপে যাই। কিষাণের বাবা মজা করে বলে, আমার অনুমতির জন্য বসে আছেন নাকি, না হলে কি বিয়েটা হবে না? কিষাণের বোন তখন বলে, বাবা এসব অলক্ষণের কথা কেন বলছো? নতুন তখন হেসে বলে, আমরা মজা করছি, আপনি অনুমতি না দিলেও কিন্তু কিষাণও আমার স্টুডেন্ট, সন্তান তুল্য, ওকে আমি টানতে টানতে মণ্ডপে নিয়ে যেতেই পারি। যা শুনে কিষাণের বাবা বলে, হ্যাঁ অবশ্যই পারেন। তো সবাই হাসতে থাকে। কিষাণও তখন লজ্জা পেতে থাকে। ঠিক তখনই অয়নদীপ বলে ওঠে, আমার বিয়ের দিনও কিন্তু এমনই হয়েছিল, আমি একটু দেরি করে পৌঁছেছিলাম, এসে দেখি বউ একদম বসে আছে মণ্ডপে। কুর্চি তখন চোখ রাঙিয়ে বলে, এই আমার পিছনে লাগবে না একদম। অয়নদীপ হেসে বলে, কোথায় লাগলাম, শুধু ঘটনাটাই বললাম। প্রসন্ন তখন বলতে থাকে, আমরাও কিন্তু অনেক কিছুই জানি, শুনেছেন কখনো হার্টে 98% ব্লক, আর বউ বাপের বাড়ি এলেই বাকি 2% ব্লক। চারদিকে যা শুনে সবাই হেসে ওঠে। অয়নদীপ বলে, এসব আবার এখানে বলার দরকার আছে? প্রসন্ন হেসে বলে, জানতে হবে তো সবাইকে, মানুষ কিভাবে বউকে আটকে রাখতে পারে সেটাও তো জানা দরকার। হাসিটাটা জমে উঠেছে আসর। নতুন তখন মজা করে বলে, এভাবে চলতে থাকলে তো বিয়ে হবে না। কিষাণু চলো না, তাহলে কিন্তু 100% ব্লক হয়ে যাবে।
এই কথা শুনে আবারও হাসতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? ভোরের নাচ, কমলিনীর কষ্ট, বর্ষার হাতে থাকা প্রমাণ, সব মিলিয়ে সামনের ঝড় আসছে। এইসব আপডেট নিয়ে আসছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।